সকলকে স্বাগত জানাচ্ছি মিশন মাধ্যমিক 2027 লাইফ সায়েন্স যে বংশগতি আমরা হেরিডিটি চ্যাপ্টারটা পড়ছিলাম তার সেকেন্ড পার্টে। তো আগের পার্টে আমরা পড়েছি লোকাস, অ্যালিল এই সমস্ত ব্যাপারটাতে। আজ কিন্তু সেকেন্ড পার্ট আমাদের। আগের পার্টটা আমরা কমপ্লিট করেছিলাম লোকাস, অ্যালিল এবং বংশগতি কী এই সমস্ত বিষয়গুলি সম্বন্ধে আমাদের ধারণা ক্লিয়ার হয়েছিল। আজ আমাদের যে কনসেপ্ট সেটা রয়েছে এক সংকর ও দ্বিসংকর জনন। তো চলো সবাই শুরু করা যাক। আজকের প্রথম টপিক আমাদের এক সংকর এবং দ্বিসংকর জনন। ওকে, তো তার আগে বলি এক সংকর জননের ইংলিশ যে টার্ম সেটা হচ্ছে মোনোহাইব্রিড কজ এবং দ্বিসংকর জননের হচ্ছে ডাইহাইব্রিড কজ। এখানে ইংলিশ টার্মগুলো দেখে রাখা গুরুত্বপূর্ণ কেন? কারণ তোমরা সবারই হয়তো যে পূর্ববর্তী মাধ্যমিকের কোশ্চেন পেপার সেটা অলরেডি দেখে নিয়েছো। তো সেখানে কিন্তু বাংলা টার্ম বিভিন্ন থাকতে পারে, কিন্তু ইংলিশ টার্ম কিন্তু ফিক্সড। যেহেতু মাধ্যমিকের কোশ্চেন পেপারে বাংলা এবং ইংলিশ দুটো টার্মই বর্তমান, তাই এখানে তোমাদের ইংলিশের যে টার্ম সেটার দিকে বিশেষ মনোযোগী হওয়া উচিত। হয়তো সব না, কিন্তু হায়ার লেভেলের স্টাডিজের ক্ষেত্রেও কিন্তু এর প্রচণ্ড গুরুত্ব রয়েছে। তো প্রথমে আমরা আজ পড়ব এক সংকর জনন অর্থাৎ মোনোহাইব্রিড কজ। তো মোনোহাইব্রিড কজের জন্য প্রথমে ধরো একজন বাবার উচ্চতা অনেক বেশি এবং তার যে স্ত্রী অর্থাৎ তোমার বাবার হয়তো উচ্চতা অনেক বেশি এবং তোমার মায়ের উচ্চতা কম। তাহলে তোমাদের যে সন্তান তাদের উচ্চতা কেমন হবে? সবাই নিশ্চয়ই একরকম হবে না। আবার ধরতে পারো শুধু উচ্চতায় নয়, গাছের ক্ষেত্রে বীজের রং আর আকৃতি দুটোই যদি একসঙ্গে দেখা যায় তাহলে কি হবে? এই বিষয়টায় এবং এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই একজন অস্ট্রীয় বিজ্ঞানী আমরা আগের দিন পড়েছিলাম, গ্রেগর জোহান মেন্ডেল। যিনি ছিলেন ধর্মযাজক। তিনি মটর গাছ নিয়ে অনেক পরীক্ষা করেছিলেন, এই জন্য তাকে বংশগতিবিদ্যার জনকও আমরা বলেছিলাম। এবার তিনি এক সংকর জনন সম্বন্ধে ব্যাখ্যা করলেন। কি করলেন না, এখানে মোনো হাইব্রিড কজ, মোনো মনে কিন্তু এক, অর্থাৎ এক সংকর জনন মোনো হাইব্রিড কজ, মোনো মানে এক। ওকে, মোনো মানে এক সংকর জনন। ওকে, কি বলা হচ্ছে? যখন শুধুমাত্র একটি বৈশিষ্ট্য নিয়ে সংকরায়ন করা হয়। একজোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন, একজোড়া মনে হচ্ছে দুটি, যাদের কিন্তু দুটি বিপরীত বৈশিষ্ট্য, অর্থাৎ বিপরীত বৈশিষ্ট্য কিন্তু এর একটি ওর একটি, ঠিক আছে? চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন একই প্রজাতির সংকরণ কিন্তু একই প্রজাতির মধ্যে হবে, দুটি ভিন্ন প্রজাতি হবে না। যদি একটি প্রজাতি মানুষ হয়, অপর প্রজাতি কিন্তু মানুষ হবে। একটি প্রজাতি গাছ হয় অর্থাৎ মটর গাছ হয়, যে অপোজিট যে প্রজাতি সেটাও কিন্তু মটর গাছই হবে। দুটি জীবের মধ্যে সংকরায়ন ঘটনাকে এক সংকর জনন বা মোনোহাইব্রিড কজ বলে। ধরো আমরা শুধু উচ্চতা নিয়ে যদি পরীক্ষা করি তাহলে লম্বা গাছের জন্য ব্যবহার করব আমরা ক্যাপিটাল টি, এবং যে খাটো গাছ বা বেটে গাছের জন্য স্মল টি। ফলাফল কী হবে? এখানে সব সন্তান অর্থাৎ দুটি গাছের সংকরায়নের ফলে যে নতুন প্রজাতি উৎপন্ন হবে তাদের প্রত্যেকটির প্রকৃতি হবে লম্বা। অর্থাৎ এখানে কি লম্বা কীরকম লম্বা? না খর্ব লম্বা বা শঙ্কর লম্বা। এখানে সেই শঙ্কর লম্বা যে গাছ সেটিকে প্রকাশ করার জন্য আমরা ব্যবহৃত করব ক্যাপিটাল টি এবং স্মল টি এই টার্মটি। কারণ ক্যাপিটাল টি হলো প্রকট, যে লম্বা সেটি কিন্তু ক্যাপিটাল টি দিয়ে বোঝানো হচ্ছে। ক্যাপিটাল টি যেহেতু প্রকট সেহেতু লম্বাটিকে ক্যাপিটাল টি দিয়ে, এবং যে স্মল টি সেটা কিন্তু খাটো, এর জন্য আমরা এই টার্মটি কিন্তু ব্যবহার করছি। ক্লিয়ার? হ্যাঁ, এ পর্যন্ত ক্লিয়ার। এবার দ্বিসংকর জনন অর্থাৎ ডাইহাইব্রিড কজ। দ্বিসংকর জনন বা ডাইহাইব্রিড কজ। দ্বিসংকর জনন বা ডাইহাইব্রিড কজ কাকে বলা হচ্ছে? এবার শুধু কিন্তু আগে আমরা উচ্চতা নিয়ে পরীক্ষাটা করা হয়েছিল, শুধুমাত্র আমরা ইউজ করেছিলাম কিন্তু উচ্চতা। এগুলো কিন্তু সব উচ্চতা, টি, ক্যাপিটাল টি, স্মল টি,
এবার উচ্চতা নয়, ধরো আমরা একসঙ্গে কোনো বীজের রং দেখছি, তার সঙ্গে বীজের আকৃতি দেখছি, অর্থাৎ বীজের রং হলুদ না বেগুনি না সবুজ এটা দেখছি, বা তার আকৃতি দেখছি, আকৃতি কেমন, সেটি গোলাকার না কুঞ্চিত, কুঞ্চিত অর্থাৎ খাঁজযুক্ত, মানে রাউন্ডিশ নয়, প্রপার। ঠিক আছে, এখানে আমরা দুটি বৈশিষ্ট্য নিয়ে সংকলন ঘটাচ্ছি, তখন তাকে বলা হচ্ছে দ্বিসংকর জনন। দুই জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন একই প্রজাতির দুটি জীব অবশ্যই হতে হবে, এবং দুই জোড়া, আগে ছিল এক জোড়া, এটা কিন্তু ডিফারেন্স, এটা হবে দুই জোড়া মধ্যে সংকলন ঘটানোকে দ্বিসংকর জনন বা ডাইহাইব্রিড যে ক্রস সেটা কিন্তু বলা হচ্ছে ডাইহাইব্রিড ক্রস। যেমন ধরো হলুদ, এখানে আমরা নিয়েছি একটা বৈশিষ্ট্য, কিসের বৈশিষ্ট্য না একটা রঙের এবং একটা আকারের। এখানে রং বলা হচ্ছে হলুদ, তার আকার হচ্ছে গোলাকার, আর একটা রং বলা হচ্ছে সবুজ, তার আকার হচ্ছে সবুজ এবং তার আকার হচ্ছে কুঞ্চিত। এবার এই দুটিকে আর এটিকে যদি আমরা সংকলন ঘটাই, তাহলে যে নতুন আমরা গ্যামেট পাবো, তার যে অ্যালিল বা যেভাবে প্রকাশ করব সেটা হচ্ছে ক্যাপিটাল ওয়াই স্মল ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর। ক্যাপিটাল ওয়াই হচ্ছে হলুদের জন্য ইয়েলো, বা ক্যাপিটাল ওয়াই এটা হলুদের বা যে প্রকট বৈশিষ্ট্য সেটা বর্ণনা করার একটা সিম্বল বলা যেতে পারে। ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর অর্থাৎ রাউন্ড, এবং যেহেতু অপর একটি প্রজাতি ছিল স্মল ওয়াই ও স্মল আর, সেজন্য তার অপর একটি গ্যামেট হয়ে যাবে কিন্তু স্মল ওয়াই স্মল আর। আই হোপ এতটা সবার ক্লিয়ার হয়েছে। এটা কিন্তু হবে তাদের নতুন গ্যামেট বা নতুন যে বর্ণনা করার সিম্বল সেটা এটা। ওকে, এস। এরপর আসছি সমসংকর ও বিষমসংকর জীব। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, সমসংকর ও বিষমসংকর জীব। এবার আসি আমরা নেক্সট স্টেপ, সমসংকর ও বিষমসংকর জীব অর্থাৎ কি না, একটাতে বলা হয়েছে হোমোজাইগাস, একটাতে হয়েছে হেটেরোজাইগাস অর্গানিজম। সমসংকর হচ্ছে হোমোজাইগাস এবং বিষমসংকর যেটা হচ্ছে সেটা হচ্ছে হেটেরোজাইগাস, এই পার্টটা। ওকে, ধরো আমরা একটা এক্সাম্পল নিয়ে বলছি, তোমার কাছে দুটি বল রয়েছে, দুটি বলের কিন্তু একটিতে লেখা রয়েছে টি আর অন্যটিতে লেখা রয়েছে টি, দুটিতেই কিন্তু লেখা রয়েছে ক্যাপিটাল টি, দুটি কিন্তু পৃথক করা যাবে না, দুটোই একদম একই। তাহলে তুমি বলবে কি করে দুটি আলাদা, না দুটোই এক। এবার আরেকটা অন্য একটা জোড়া বল তুমি নিয়ে এলে, যেটাতে একটাতে রয়েছে ক্যাপিটাল টি, একটাতে রয়েছে স্মল টি। এবার কিন্তু দুটো এক নয়, তুমি সহজেই দেখে বলে দিতে পারবে যে এই দুটি বল পৃথক, এটা ক্যাপিটাল টি, এটা স্মল টি। ওকে, তুমি সহজেই কিন্তু বলে দিতে পারলে। এবার এখান থেকে দুটি নতুন শব্দের যে ধারণা সেটা ক্লিয়ার করব। এখানে সমসংকর জীব বা হোমোজাইগাস জীব। সমসংকর জীব কি বলছে, দুটি সমসংস্থ ক্রোমোজোমের যদি কোনো একটি বৈশিষ্ট্যের জন্য সমধর্মী অ্যালিল থাকে, অ্যালিল অর্থাৎ যে টি বা যেগুলি আমরা এতক্ষণ পড়লাম সেটাকে অ্যালিল বলছে, তবে জীবটিকে সেই বৈশিষ্ট্যের সাপেক্ষে সমসংকর জীব বা হোমোজাইগাস বা বিশুদ্ধ জীব বলা হবে। অর্থাৎ দুটি সমসমস্ত ক্রোমোজোম যদি কোনো একটি বৈশিষ্ট্য অর্থাৎ কোনো একটি বৈশিষ্ট্যের জন্য দায়ী অ্যালিল অর্থাৎ বৈশিষ্ট্য প্রকাশক যে অ্যালিল থাকে, যদি টি থাকে একটি বৈশিষ্ট্য, তাহলে অপর একটি বৈশিষ্ট্য কিন্তু ক্যাপিটাল টি হবে। দুটি এক হলে হবে সেটি সমসংকর জীব বা বিশুদ্ধ জীব। এখানে বিশুদ্ধ বলার কারণ হচ্ছে দুটি বৈশিষ্ট্য কিন্তু একই। অপরদিকে আমরা যখন এর একটা এক্সাম্পল দেখে নিই আমরা, সমসংকর প্রকটের জন্য যদি কোনো গাছ লম্বা হয় তাহলে আমরা কিন্তু সমসংকর প্রকট বলতে পারি। সেই সমসংকর প্রকটের জন্য আমরা কি ইউজ করতে পারি, ক্যাপিটাল টি। সমসংকর এবার যদি আমরা প্রচ্ছন্ন বলি তাহলে কিন্তু স্মল টি ইউজ করতে পারি। ঠিক আছে, এটা কিন্তু গাছের ক্ষেত্রে নয়। এবার তোমরা মনে রাখবে সমসংকর মানেই হচ্ছে কিন্তু একই প্লাস একই, অর্থাৎ দুটি কিন্তু সেম,
সম অর্থাৎ স দিয়ে যেহেতু রয়েছে সেম, দুটিই কিন্তু সেম, দুটি অ্যালিলই কিন্তু সেম। এখানে তোমরা দেখতে পাচ্ছ দুটি অ্যালিলই কিন্তু সেম। এবার বিষম সংকর জনন, যে জীবের কোনো বৈশিষ্ট্যের জন্য দুটি অ্যালিল ভিন্ন হয়, অর্থাৎ আগেরটাতে দুটি টি ছিল, এখানে একটা ক্যাপিটাল টি একটা স্মল টি। সংজ্ঞা কিন্তু আগেরটার সাথেই যে পুরো লিঙ্ক আপ সংখ্যা হবে, সংজ্ঞা কিন্তু জোর করে মুখস্থ রাখার জিনিস না। তো কী হবে, দুটি সমসংস্থ ক্রোমোজোমে যদি কোনো একটি বৈশিষ্ট্যের জন্য দুটি বিপরীতধর্মী অ্যালিল থাকে, অর্থাৎ এখানে কিন্তু দুটি একরকম হবে না, অর্থাৎ একটি অ্যালিল যদি ক্যাপিটাল টি থাকে অন্যটি থাকবে স্মল টি, এটাই কিন্তু ব্যাপার। ঠিক আছে, সব ক্লিয়ার? তাহলে এখান থেকে ক্লিয়ার হলো, দুটি সমসমস্ত ক্রোমোজোমে যদি কোনো একটি বৈশিষ্ট্যের জন্য দুটি বিপরীতধর্মী অ্যালিল থাকে, তবে জীবটিকে সেই বৈশিষ্ট্যের সাপেক্ষে বিষমসংকর বা সংকর জীব বলা হয়, অর্থাৎ দুটি অ্যালিল কিন্তু পৃথক। যেখানে একটি থাকবে প্রকট, অর্থাৎ যদি এখানে আমরা দেখি, এখানে যদি আমরা দেখি, এক সেকেন্ড, হ্যাঁ, একটি যদি ক্যাপিটাল টি থাকে অন্যটি থাকবে স্মল টি। এখানে ক্যাপিটাল টি হবে প্রকট, পি ফর প্রকট, এখানে স্মল টি থাকবে প্রচ্ছন্ন। সব ক্লিয়ার? মনে রাখার ট্রিক হচ্ছে যে বিষম সংকর জীব সেগুলি কিন্তু দুটি হবে ভিন্ন, অর্থাৎ এটি যদি টি অপরটি স্মল টি, দুটি কিন্তু আলাদা। ঠিক আছে, আচ্ছা, এবারে আমাদের নেক্সট পার্ট যেটা হচ্ছে সংকরায়ন বা হাইব্রিডাইজেশন। ওকে, সাধারণভাবে কোনো চরিত্র সাপেক্ষে বিপরীত বৈশিষ্ট্য দুটি জীবের মিলনকে সংকরায়ন বলা হয়। অর্থাৎ আমরা যে দেখে এসেছি সংকরায়ন কি না, দুটি সম বা একই প্রজাতির মিলন। অর্থাৎ মনোহাইব্রিডাইজেশন কি না, মনো অর্থাৎ সেম, দুটি একই প্রজাতির জীবের মিলন। এখানে যদি একটি গাছ বিশুদ্ধ লম্বা হয় তাহলে কিন্তু অপর গাছটি বিশুদ্ধ পেটে হবে, কোনো সংকর এখানে আসবে না। দুটি চরিত্রের জন্য বিপরীতধর্মী দুটি যে গাছের সংকরায়ন বা জীবের মিলন, তাকে কিন্তু দ্বিসংকরায়ন বলা হচ্ছে। যেমন এটা হলুদ গোলাকার, অর্থাৎ দুটি বিপরীত বৈশিষ্ট্য কিন্তু এখানে রয়েছে, আর সবুজ কুঞ্চিত, এখানে দুটি বিপরীত বৈশিষ্ট্য, এখানে দুটি বিপরীত বৈশিষ্ট্য, অর্থাৎ দুই জোড়া, টু পেয়ার অফ অপোজিট যে সিমটম, সেই দুটি জীবের মিলনকে কিন্তু বলা হচ্ছে দ্বিসংকরায়ন বা ডাইহাইব্রিডাইজেশন। ডাই অর্থাৎ দুই আর মনো অর্থাৎ এক। ক্লিয়ার? আচ্ছা, এবার নেক্সট পার্ট, বিশুদ্ধ জীব ও সংকর জীব। আমরা সমসংকর ও বিষম সংকর জননে কিন্তু পড়ে এলাম। বিষম সংকর জননে আমরা পড়ে এসেছি কি না, যখন দুটি বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মিলনের ফলে যে জীবের সৃষ্টি হবে তাকে বিশুদ্ধ জীব বলা হবে। অর্থাৎ যে দুটি অপত্য যখন জনন হবে বা সংকরায়ন হবে, তখন যে নতুন জীবের সৃষ্টি হবে সেটিও কিন্তু দুটি অ্যালিল সমান হবে। কেন সমান হবে? কারণ যে তাদের জনিত্রী ছিল, অর্থাৎ তাদের যে পিতামাতা ছিল তারাও কিন্তু ছিল একই বৈশিষ্ট্যের, অর্থাৎ তাদের দুটি কিন্তু ছিল সংকর জীব, অর্থাৎ দুটি কিন্তু বিশুদ্ধ বৈশিষ্ট্যযুক্ত জীব। এবার দুটি বিশুদ্ধ বৈশিষ্ট্যযুক্ত জীবের যে সন্তান, তাদের সন্তান কিন্তু বিশুদ্ধ বৈশিষ্ট্যযুক্তই হবে, এটাই কিন্তু নর্মাল। এবার যখন দুটি ভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মিলনের ফলে মিশ্র বৈশিষ্ট্যযুক্ত জীবের সৃষ্টি হয়, তাকে সংকর জীব বলা হবে। আচ্ছা, এবার সংকরায়নের জন্য যে নেক্সট আমাদের ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট, সেটা হচ্ছে জনিত্রী জন্য বা প্যারেন্টাল জেনারেশন, আর রয়েছে অপত্য জন্য। এই দুটো কিন্তু একসঙ্গে পড়বো এবং ডায়াগ্রাম বেস আমরা পড়ব। জনিত্রী জন্য কাকে বলা হচ্ছে না, তোমরা ধরো একটা লম্বা মটর গাছ এবং একটা খাটো মটর গাছ, এদের মধ্যে সংকরণ ঘটানো হলো। এখন একটাই প্রশ্ন, যে দুটি গাছকে নিয়ে সংকরণ শুরু হলো তাদের কি বলা হবে? এবার তাদের থেকে যে নতুন গাছ জন্মাবে তাদের কি বলা হবে?
এরই উত্তর কিন্তু লুকিয়ে আছে জনিত্রের জন্য প্যারেন্টাল জিন এবং অপত্য জন্যের মধ্যে, অর্থাৎ F1 ও F2 যে জন্য তার মধ্যে। জনিত্রের জন্য কাকে বলা হচ্ছে? জনিত্রের জন্য বলা হচ্ছে সংকরণের জন্য প্রাথমিক একটি জীবকে পুরুষ ও অপর একটি জীবকে স্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়। এই পুং ও স্ত্রী দুটি জনিত্রের জন্য বা পি রূপে অভিভূত করা হয়, অর্থাৎ সংকরণের জন্য যে দুটি পিতামাতা নির্বাচন করা হয় তাদের পিতৃর জন্য বা জনিত্রের জন্য বা প্যারেন্টাল জেনারেশন বলা হয়। এখানে তোমরা দেখতে পারো বিশুদ্ধ লম্বার জন্য ব্যবহৃত করা হচ্ছে ডবল টি এটা, এবং এই যে স্মল টি, এই দুটো হচ্ছে জনিত্রের জন্য। আর পরের যে পার্টটা রয়েছে এটা জনিত্রের জন্য, এখানে কিন্তু এটা আর এটা, এই যে দুটি পার্ট, এটা হচ্ছে জনিত্রের জন্য, ঠিক আছে। এবার এখানে আমরা পড়ব যে অপত্যজন্য কি না। অপত্যজন্য বলা হচ্ছে কাকে? সংকরণের পরীক্ষার জন্য যে দুটি বিশুদ্ধ লক্ষণযুক্ত জীব নির্বাচন করা হয় তাদেরকে জনিত্রের জন্য বলে। এবার এই জনিত্রের জন্য সংকরণের ফলে, এই জনিত্রের জন্য যখন সংকরণ করছে, জনিত্রের জন্য যখন সংকরণ করছে তখন যে অপত্য জীব সৃষ্টি হয় তাদের, যাদের সংকরণের ফলে যে জীব সৃষ্টি হয়, এখানে একটু ভাষাটার ল্যাঙ্গুয়েজের একটু প্রবলেম আছে, এখানে তোমরা স্কিপ করবে। এখানে বলতে হবে জনিত্রের জন্য সংকরণের ফলে যে নতুন প্রজন্মের সৃষ্টি হয় তাকে কিন্তু বলা হচ্ছে অপত্যজন্য। অর্থাৎ প্রথম থেকে যদি আমরা বলি ক্লিয়ার করে, তাহলে জিনিসটা হলো সংকরণের পরীক্ষার জন্য যে দুটি বিশুদ্ধ লক্ষণযুক্ত জীব নির্বাচন করা হয় তাদের জনিত্রের জন্য, যেটা আমরা এই পোর্শনটাতে দেখে এলাম, এই পোর্শনটাতে। এবার এই জনিত্রের জন্য সংকরণের ফলে যে নতুন প্রজন্মের সৃষ্টি হয় তাকে কিন্তু বলা হচ্ছে অপত্যজন্য। এবার অপত্যজন্যর কিন্তু দুটো পার্ট রয়েছে, যে এফ, তার দুটি পার্ট, F1 আর F2। F1 F2 অর্থাৎ ফার্স্ট জেনারেশন এবং সেকেন্ড জেনারেশন। এবার পি জেনারেশনের সংকরণের যে প্রথম প্রজন্ম পাওয়া যাবে, অর্থাৎ প্যারেন্টাল জেনারেশনের যখন প্রথম সংকরণের ফলে যে প্রজন্ম পাওয়া যায় তাকে কিন্তু বলা হয় F1 প্রজন্ম। ধরে নাও একটা রয়েছে, এক সেকেন্ড, একটা রয়েছে ক্যাপিটাল টি, একটা রয়েছে ক্যাপিটাল টি, অপরদিকে রয়েছে ক্যাপিটাল টি আর স্মল টি। এবার এই দুটির মধ্যে যখন, বা ক্যাপিটাল টি স্মল টির থেকে আমরা যদি দুটি ক্যাপিটাল স্মল টি নিই, দুটি স্মল টি এখন নিলাম আমরা, দুটি স্মল টি, তখন কিন্তু যে নতুন জন্য সৃষ্টি হবে সেগুলি সবই হবে ক্যাপিটাল টি স্মল টি। এটা কিন্তু F1 জন্য। এবার F2 জন্যতে কী হবে? F2 অর্থাৎ যে সেকেন্ড জেনারেশন, সেটাতে হবে এই যে আমরা আগেরটাতে পেয়েছিলাম ক্যাপিটাল টি স্মল টি এবং ক্যাপিটাল টি স্মল টি, সেই দুটোর মধ্যে গ্যামেট, অর্থাৎ এখানে কালারটা ভালো করে দেখবে, এই যে ফার্স্টের যে টি, এই ফার্স্টের টি আর এই যে ফার্স্টের টি, এর যে টি, এই দুটো মিলে হবে একটা, অর্থাৎ প্রথমটা হয়ে গেল ক্যাপিটাল টি। এবার এই যে ফার্স্টের টি, এটার সাথে সেকেন্ডের এই যে স্মল টি, সেটাতে একটা হয়ে গেল ক্যাপিটাল টি স্মল টি। এবার দেখবে এই যে ফার্স্টের স্মল টি, এটার সঙ্গে সেকেন্ডের ক্যাপিটাল টিতে হয়ে গেল ক্যাপিটাল টি স্মল টি, আর যে লাস্টের দুটোই কিন্তু স্মল টি ইন্টু স্মল টি, অর্থাৎ দুটোই কিন্তু হয়ে গেল স্মল টি। ওকে, ক্লিয়ার? এটাই কিন্তু গেল অপত্যজন্যর বৈশিষ্ট্য। ওকে, তোমরা এখানে একটা পার্ট দেখে নিতে পারো, এখানে ভিজুয়ালাইজেশনের পার্ট, এখানে যে রাখি আমরা, তো এখানে কিন্তু ডিএনএ সম্বন্ধে বলা হয়েছে, যেটা আমরা পড়বো। সো তোমরা এখানটা দেখো যে হেরিডিটি অর্থাৎ ট্রান্সমিশন যে ফিচার্স, সেটা কিন্তু জিনকে বলা হচ্ছে ফাংশনাল ইউনিট অর্থাৎ কার্যগত একক। এরপর রয়েছে ট্রেট অর্থাৎ যে বৈশিষ্ট্য আমরা পাচ্ছি সেগুলি, এবং অ্যালিল কিন্তু বৈশিষ্ট্যের মূল লক্ষণ। ওকে, এবার আমরা এতক্ষণ যে পড়লাম যে ভিজুয়ালাইজেশন যে পার্টটা, এবার এই পার্টটা দেখবো। তোমরা আগে ডায়াগ্রাম বেস দেখো, এরপর আমরা থিওরি বেস দেখবো। সো তোমরা এই পার্টটা প্রথমে দেখে নিতে পারো। এই যে পার্টটা রয়েছে, এই পার্টটা যে একটা এই ক্যাপিটাল টির সাথে
এখানে একটা ক্যাপিটাল টি হচ্ছে টল, অর্থাৎ বোথ আর ক্যাপিটাল টি, এবং অপর দিকে একটা ক্যাপিটাল টি এর সাথে স্মল টি হচ্ছে ড্রাফট, অর্থাৎ একটা ক্যাপিটাল টি একটা স্মল টি। ওকে, এরপর আমরা নেক্সট পার্টে পড়বো। তো চলো যাওয়া যাক। এই যে পার্টটা, এটা কিন্তু খুব একটা ইম্পর্ট্যান্ট পার্ট, যেটা পুরো বায়োলজির ল্যাঙ্গুয়েজ বলা যেতে পারে, অর্থাৎ বায়োলজির তোমাদের এই বংশগতি চ্যাপ্টার, এই চ্যাপ্টারটার যে ভাষা সেটাই কিন্তু এই প্রকট এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। প্রকট বৈশিষ্ট্য আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য আমরা থিওরি বেস পড়ার আগে আমরা দেখব যে একটা সহজ উদাহরণ, ধরো একটা লম্ব মটর গাছ রয়েছে, যেটাতে তোমরা কি নিলে তখন ক্যাপিটাল টি এবং অপর একটা রয়েছে স্মল টি। এবার ধরো লম্বা মটর গাছ এবং এই যে বেটে মটর গাছ, এদের মধ্যে সংকরণ করা হলো, তাহলে যে প্রথম অপত্য অর্থাৎ F1 জন্তুতে দেখা যাবে সবগুলি কিন্তু ক্যাপিটাল টি স্মল টি। এখানে প্রশ্ন হলো খাটো বৈশিষ্ট্য কোথায় গেল, অর্থাৎ এখানে তো ক্যাপিটাল টিটা লম্বা এবং ক্যাপিটাল টিটা যেটা হলো সেটা কিন্তু লম্বা, আর এটা বেটেটাকে প্রকাশক, কিন্তু এখানে এই গাছটাকে আমরা বলছি লম্বা। কেন বলছি আমরা, এই যে ছোট যে এটা বলছি না কেন, আসলে খাটো বৈশিষ্ট্য কিন্তু হারিয়ে যায়নি, এটি লুকিয়ে ছিল, কারণ লম্বা বৈশিষ্ট্যটি বেশি প্রভাবশালী কথার অর্থ, এখানে তোমরা যারা 10-এ পড়ছো তোমরা হয়তো জানো, বা স্কুলে এখন হয়তো দেখতে পাবে যে তোমরা ক্লাস 9 বা ক্লাস 5-6-এর ছেলেকে সহজেই কিন্তু তোমাদের কথা শুনিয়ে চলাতে পারবে, কিন্তু তোমাদের যারা সিনিয়র অর্থাৎ 11 বা 12-এর ছেলে চট করে কিন্তু তোমরা তাদের উপর প্রভাব ফেলতে পারবে না। এটাই কিন্তু প্রভাবশালী, অর্থাৎ এখানে যে খাটো বৈশিষ্ট্য সেটা হারিয়ে যাচ্ছে না, এটি লুকিয়ে ছিল, অর্থাৎ যে 5-6-এর ছেলেরা তারা কিন্তু লুকিয়ে থাকছে তোমাদের থেকে, কারণ তোমাদের প্রভাব বেশি, তোমরা এখানে প্রকট, এবং তাদের প্রভাব কম, তারা লুকিয়ে থাকে বলে প্রচ্ছন্ন। এবার প্রকট বৈশিষ্ট্য কাকে বলছে না, যে বৈশিষ্ট্য বিপরীতধর্মী অন্য কোনো বৈশিষ্ট্যের প্রকাশে বাধা দেয় কিন্তু নিজে প্রকাশ পায়, অর্থাৎ প্রকট বৈশিষ্ট্য বলা হচ্ছে, কারণ প্রকট বৈশিষ্ট্য কি না, প্রকট বৈশিষ্ট্য কিন্তু নিজে প্রকাশ পাবে, অর্থাৎ তুমি কিন্তু নিজে প্রকাশিত হচ্ছ, কিন্তু অন্য যে বৈশিষ্ট্য অর্থাৎ প্রচ্ছন্ন বৈশিষ্ট্যকে বাধা দিচ্ছ, যে বৈশিষ্ট্য কিন্তু সকল অবস্থাতে প্রকাশ পাবে, অর্থাৎ এখানে যদি তুমি বিষম সংকর একটা জীব নাও, সেই অবস্থাতেও প্রকাশ পেতে পারে, এটা হচ্ছে প্রকটের একটা গুণ। আর প্রচ্ছন্ন কাকে বলছে, যে বৈশিষ্ট্যটি প্রকট বৈশিষ্ট্যের উপস্থিত প্রকাশিত না হয়ে বা সুপ্ত অবস্থায় থাকে, অর্থাৎ লুকিয়ে থাকে, তাকে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলে। এখানে যে প্রকট বৈশিষ্ট্য সেটি কিন্তু বিষম সংকরেও প্রকাশ পায় এবং সমসংকরেও প্রকাশ পায়, কিন্তু যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সেটি শুধুমাত্র কিন্তু প্রকাশ পাবে কি অবস্থায় না, সমসংকর অবস্থায়। ঠিক আছে, এটা কিন্তু একটা ট্রিক, যে প্রভাবশালী সে আগে প্রকাশ পাবে, আর যে লুকিয়ে থাকে শুধু সমসংকর অবস্থায় প্রকাশ পায়। তাহলে ক্যাপিটাল টি এক সেকেন্ড, কালার চেঞ্জ, ইয়েস, ক্যাপিটাল টি স্মল টি, এই যে পার্টটা, এই বৈশিষ্ট্যটি কখন প্রকাশ পাবে, যখন লম্বা বা যখন টিটি প্রকট, আর যখন খাটো বৈশিষ্ট্য কখন প্রকাশ পাবে না, যখন দুটি স্মল টি থাকবে। দুটি ক্যাপিটাল টি স্মল টির জন্য কিন্তু গাছটি লম্বা হবে, দুটোই স্মল টির জন্য কিন্তু গাছটি লম্বা হবে, কিন্তু দুটি ক্যাপিটাল টির পরিবর্তে যখন দুটি স্মল টি থাকবে তখনই একমাত্র কিন্তু গাছটি বেটে হবে। এখানে মনে রাখার জন্য একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে, এই যে পয়েন্টটা, এটা মনে রাখার একটা পয়েন্ট হচ্ছে যে হেটেরোজাইগাস অবস্থায় যে জিনের বৈশিষ্ট্য প্রকাশিত হয় না তাকে প্রচ্ছন্ন বলে। হেটেরোজাইগাস অর্থাৎ আমরা কি পড়ে এলাম যে বিষম সংকর জীব, হেটেরোজাইগাস জীব, এখানেও দেখছো ইংলিশ টার্মটা ব্যবহৃত করা হচ্ছে। হেটেরোজাইগাস জিন যে অবস্থায় সেটি কিন্তু প্রচ্ছন্ন জিন বলবে, আর হয় না অর্থাৎ হোমোজাইগাসে প্রকাশিত হচ্ছে, হেটেরোজাইগাসে কিন্তু হচ্ছে না, এখানে কিন্তু না কথাটা আছে। আর হেটেরোজাইগাস অবস্থায় যে জিনের জন্য প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পায় তাকে প্রকট জিন বলে। ঠিক আছে, তাহলে প্রকট বৈশিষ্ট্য কিন্তু নিজের উপস্থিতি প্রকাশ করে, আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশ পেতে হলে কিন্তু দুটি প্রচ্ছন্ন অ্যালিল একসঙ্গে থাকতে হবে। ওকে, ক্লিয়ার? এবার আমাদের নেক্সট পেজ,
নেক্সট যে পার্ট সেটা মানুষের কিছু প্রকট বৈশিষ্ট্য, ওগুলো অর্থাৎ যেগুলি কিন্তু প্রকাশ পায়: কালো বর্ণের চুল, কোঁকড়ানো চুল, রোলার জিভ, মুক্ত কানের লতি, ভারতীয়দের দেহ থেকে বর্ণ কালো। কালো কিন্তু এখানে বলা যাবে না, এখানে বলতে হবে শ্যামবর্ণ। স্বাভাবিক দৃষ্টি এগুলো, তারপরে এগুলো প্রচ্ছন্ন অর্থাৎ সুপ্ত অবস্থায় থাকে। লাল বর্ণের চুল হয়তো তোমরা আশেপাশে দেখতে পাবে, যেগুলো সোজা চুল অর্থাৎ যাদের চুল বসে না, খাড়া থাকে। স্বাভাবিক জীব অর্থাৎ রোল করার ক্ষমতাবিহীন। সংযুক্ত কানের লতি, এখানে একটা পয়েন্ট আমি আবার রিভাইজ করে দিচ্ছি। রোলার জিভ যাদের রোল করার ক্ষমতা আছে তারা কিন্তু বেশি, এবং যাদের মুক্ত কান অর্থাৎ কানের লতি জয়েন্ট নাই তারা বেশি সংখ্যায়। আর যাদের স্বাভাবিক জিভ অর্থাৎ রোল করার ক্ষমতাবিহীন তাদের সংখ্যা কিন্তু কম। আর যারা সংযুক্ত কানের লতি তাদেরও সংখ্যা কিন্তু কম। এগুলো কিন্তু প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এবার যে পরের আমরা পয়েন্ট পড়ব সেটা কিন্তু একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। এটা কিন্তু তোমরা মাধ্যমিকের জন্য খুব ইম্পর্টেন্ট, এবং কেউ কিন্তু মুখস্থ করবে না, নিজের বানিয়ে লিখবে। হ্যাঁ, বানিয়ে লিখবে একদম, কারণ মুখস্থ করলে আর জিনিস কিন্তু এগুলো না, এগুলো বুঝে নিয়ে লেখা। তো কোশ্চেনটি কি, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সর্বদা বিশুদ্ধ প্রকৃতির হয় কেন? আমি যদি ওয়ান লাইনে বলি, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কী থাকে না, দুটি সমধর্মী অ্যালিল থাকে, এই জন্য যেটা বিশুদ্ধ প্রকৃতির হয়। এবার আমি ক্লিয়ার করে বলি সহজ ভাষায়। ধরো একটা ক্যাপিটাল টি, একটা স্মল টি। ক্যাপিটাল টিটা কি লম্বা এবং প্রকট, স্মল টিটা খাটো ও প্রচ্ছন্ন। যদি আমরা ক্যাপিটাল টি স্মল টি হয়, তাহলে এই যে ক্যাপিটাল টি এতটাই প্রভাবশালী যে স্মল টি তার প্রকাশ কিন্তু পেতে দেয় না, তাই গাছটি লম্বা হয়। কিন্তু যখন আমরা দুটি কিন্তু স্মল টি নিচ্ছি, তখন ক্যাপিটাল টি থাকছে না। দুটি যদি স্মল টি না হয় এখানে, তাহলে কিন্তু ক্যাপিটাল টি থাকছে না, তাহলে এখানে কিন্তু প্রভাবশালী হওয়ার কথা না, দুটি কিন্তু সমান, তাই এখানে খাটো বৈশিষ্ট্যটি প্রকাশ পায়। ধরো তোমরা তোমাদের ঘরে 100 ওয়াটের একটি বাল্ব রয়েছে, বা 100 ওয়াটের একটি বাল্ব রয়েছে যেটা প্রকট, আর একটি 5 ওয়াটের বাল্ব রয়েছে যেটি প্রচ্ছন্ন। তাহলে 100 ওয়াটের আলোয় 5 ওয়াটের যে আলোটা সেটা কিন্তু আলাদা করে বোঝা যাবে না। 100 ওয়াটের যে বাল্ব সেটা যদি তুমি জ্বালাও, এবং যে 5 ওয়াটের সেটা কিন্তু আলাদা করে বোঝা যাবে না। কিন্তু তুমি যখন 100 ওয়াটের বাল্বটি নিভিয়ে দেবে, তখন কিন্তু 5 ওয়াটের বাল্বটি সহজেই বোঝা যাবে। তাহলে কি 100 ওয়াটের যে বাল্ব সেটি কিন্তু কী করছো তুমি না, প্রকট রূপে কাজ করাচ্ছ, আর 5 ওয়াটেরটিকে প্রচ্ছন্ন রূপে কাজ। ঠিক তেমনই প্রকট অ্যালিল যখন টি থাকবে, যখন প্রকট অ্যালিল টি থাকবে অর্থাৎ ক্যাপিটাল টি থাকবে, তাহলে প্রচ্ছন্ন অ্যালিল স্মল টি প্রকাশ পাবে না। শুধুমাত্র যখন দুটি স্মল টি থাকবে, তখন প্রকট অ্যালিল অনুপস্থিত থাকবে, অর্থাৎ দুটি সমান যখন হবে, তখনই কিন্তু একমাত্র আমাদের যে বিশুদ্ধ বৈশিষ্ট্য সেটি প্রকাশ পাবে, অর্থাৎ প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশ পাবে। ওকে, এখানে উদাহরণ দিয়ে দাও। দীর্ঘ মটর উদ্ভিদের জিনোটাইপ ফিনোটাইপ কাকে পরে আসছি, শুধু জানবে জিনোটাইপ এখানে সিম্বলটাকে বলা হচ্ছে আপাতত জানো, এরপরে আমরা আসবো ফিনোটাইপ ও জিনোটাইপে। যে দীর্ঘ মটর গাছের যে সিম্বল সেটার ক্যাপিটাল টি বা ক্যাপিটাল টি স্মল টি হতে পারে, এটা আমরা আগেই পড়লাম। কিন্তু খর্ব গাছের জিনোটাইপ সর্বদাই স্মল টি হয়, কারণ এখানে প্রকট থাকলে হবে। ওকে, এবার আমাদের নেক্সট পার্ট। তো নেক্সট পার্ট শুরু করা যায়। জিনোটাইপ, ফিনোটাইপ, এই দুটি কিন্তু ইংলিশ ওয়ার্ড। তো জিনোটাইপ কাকে বলা হচ্ছে না, প্রথমে আমরা ফিনোটাইপ পড়বো। ফিনোটাইপ কাকে বলা হচ্ছে, যখন কোনো জীবের চারিত্রিক বৈশিষ্ট্য বাহ্যিকভাবে প্রকাশিত হয়, অর্থাৎ তুমি যে বৈশিষ্ট্যটি কিন্তু বাইরে থেকে দেখেই বলতে পারবে জিনের প্রভাবে, বা তোমরা বলতে পারো যে তোমাদের চোখের যে ভিজুয়ালাইজেশন, সেই ভিজুয়ালাইজেশনে কিন্তুই এটা দেখা যাবে, অর্থাৎ জিনের প্রভাবে জীবের বাইরে থেকে দেখা যায়। জিনের প্রভাব যখন স্পষ্ট হয় কোনো জীবের বাহ্যিক অবস্থা অর্থাৎ বাইরে, তখন তাকে বলতে ফিনোটাইপ। জিনোটাইপ কাকে বলছে, কোনো জীবের জিনগত গঠনকেই কিন্তু বলছে জিনোটাইপ, অর্থাৎ যে জিনগত সমন্বয় নির্দিষ্ট ফিনোটাইপ সৃষ্টির জন্য তাকে বলা হচ্ছে জিনোটাইপ। অর্থাৎ তোমরা জিনের সমন্বয়ের জন্যই কিন্তু তোমাদের যে দেহ গঠন সেটা কিন্তু হয়ে চলেছে, অর্থাৎ জিন যখন ভিন্ন হবে, ভেরিয়াস হবে, তখনই কিন্তু জিনোটাইপ বলা হবে। জিনোটাইপ আমরা বাইরে থেকে দেখতে পারবো না, ক্লিয়ার? বাইরে থেকে দেখার কথাও নয়। তাহলে এখানে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন থাকে যে সকল
ফিনোটাইপ, সকল ফিনোটাইপ, এভরি ফিনোটাইপ ইজ ডিপেন্ডেন্ট, সকল ফিনোটাইপ কিন্তু নির্ভর করে জিনোটাইপের উপর, কিন্তু সকল জিনোটাইপ ফিনোটাইপের উপর নয়। কেন না, এটাই হচ্ছে কারণ। এবার এখানে যে টেবিলটা আছে, টেবিলটা কিন্তু ইম্পর্ট্যান্ট আছে না কি তোমরা দেখে নেবে। এখানে কিন্তু কিছুই না, জাস্ট আমরা আগেই পাঠে পড়ে এসেছি যে যখন জিনোটাইপ হবে ক্যাপিটাল টি, তখন এটা হবে স্মল টি। অর্থাৎ আমরা এটুকু জেনে রাখো, যখন এক সংকর জন্ম হবে তখন ফিনোটাইপের যে অনুপাত সেটা হবে 3:1। এগুলো কী করে এসেছে এটা আমরা আগের পাঠে দেখেছি। আর যে জিনোটাইপ অনুপাত, অর্থাৎ এই তিনটে কিন্তু বাইরে থেকে ভিজুয়ালাইজ, তোমরা বাইরে থেকে বাহ্যিক দেখতে পাবে, বাইরে থেকে দেখতে পাবে। আর এটা কিন্তু জিনগতভাবেই দেখতে হবে, তোমার বাইরে থেকে প্রকাশিত হবে না, অর্থাৎ প্রচ্ছন্ন। আর এখানে জিনোটাইপ কি না, একটা বিশুদ্ধ থাকবে, দুটি সংকর থাকবে, একটা বিশুদ্ধ বেটে থাকবে। এখানে যদি ক্রস করে দেখানো আছে, ক্রসটা তোমরা দেখে নাও, এটা সংকর। এবার এখান থেকে একটা গ্যামেট বেরিয়েছে ক্যাপিটাল টি, একটা এখানে স্মল টি। এবার এখানেও তাই। এবার এটার সাথে এই যে এটার সাথে হয়েছে এটা একবার নেওয়া হয়েছে বিশুদ্ধ লম্বা। এবার এটার সাথে হয়েছে এটা একবার, ইয়েলো ডট দিয়ে দেখাচ্ছি, এটার সাথে হয়েছে এটা একবার দিয়ে হয়েছে কিন্তু ক্যাপিটাল টি স্মল টি। আবার এটার সাথে হচ্ছে এটা একবার ক্যাপিটাল টি স্মল টি। এবার এইটার সাথে হচ্ছে এটা একবার ধরে কিন্তু স্মল টি। এটা কিন্তু আমরা আগের ডায়াগ্রাম বেস দেখলাম। ওকে, এবার আসছে নেক্সট পার্ট। এবার রয়েছে কিন্তু মেন্ডেল, মটর গাছের ওপর মেন্ডেলের কাজ। ঠিক আছে, তো মটর গাছের উপর মেন্ডেলের কাজ কি না, সেটা আমাদের দেখতে হবে। এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, ইমাস্কুলেশন, যেটা আমরা পড়বো। মেন্ডেল বাগানের মিষ্টি মটর গাছ নিয়ে গবেষণা করেছিলেন। মটর গাছের মধ্যে এতগুলি চারিত্রিক বৈশিষ্ট্য তিনি কিন্তু নিয়ে কাজ করেছিলেন, যে লম্বা না বেটে, বেগুনি ফুল, সাদা ফুল, এইসব বিষয়গুলি এগুলো আমরা পরে কিন্তু সামনে পড়বো। এবার তিনি এই যে বৈশিষ্ট্যের যে ফুলগুলো নিয়ে এসেছিলেন, সেগুলিতে কিন্তু মটর গাছ আমরা জানি উভলিঙ্গ ফুল, মটর গাছ কিন্তু উভলিঙ্গ ফুল। তাই তিনি যে ফুলের পরাগরেণু সেটা থেকে, পরাগধানী থেকে, ফুলের যে পরাগধানী সেটা থেকে যে মেল অর্থাৎ যে পুংধানী সেটা কিন্তু অপারেশন করে স্ত্রীধানীতে পরিণত করেছিলেন। এটাকেই তিনি কিন্তু একটা নতুন সিদ্ধান্তে আসেন এবং ইমাস্কুলেশন যে সেই পার্টটা আমাদেরকে বলেছিলেন। ইমাস্কুলেশন কি, এইখানে যে পার্ট, ইমাস্কুলেশন কি না, ইম্পর্টেন্ট পার্ট ইমাস্কুলেশন। এই পদ্ধতিতে স্ত্রী জনিতরূপে চিহ্নিত উদ্ভিদের উভলিঙ্গ ফুল থেকে পরাগধানীর বিতরণ ও পরাগরেণুর বিস্তারের আগেই পুংকেশরগুলিকে অপসারণ করা হয় এবং পরাগরেণুকে নিষ্ক্রিয় করা হয়। স্বনিষ্ক্রিয় প্রতিহত করা এই মিশ্রণের প্রধান কাজ। মটর ফুলে যেহেতু পুংধানী এবং স্ত্রীধানী দুই থাকে, তাই এরা কিন্তু নিজে থেকেই যে কী বলে সংকরায়ন করে নেয় এবং নিষেক করে নেয়, অর্থাৎ নিজের মধ্যেই কিন্তু গ্যামেট তৈরি করে নেয়। কিন্তু যখন ইমাস্কুলেশন পদ্ধতিতে, যে পদ্ধতিতে স্ত্রী জনিত রূপ চিহ্নিত করা হয় এবং উদ্ভিদের যে উভলিঙ্গ ফুলযুক্ত উদ্ভিদ অর্থাৎ মটর গাছ, তার কিন্তু পরাগধানীর বিতরণ করা হয় এবং পরাগরেণুর বিস্তারের আগেই কিন্তু যাতে নিষেক প্রতিহত করা যায়, তাই পুংকেশর অর্থাৎ যে মেল কেশর যে গ্যামেট থাকে সেটাকে কিন্তু বাদ দিয়ে দেওয়া হয় এবং এর ফলে কিন্তু যে স্বনিষেক সেটা কিন্তু প্রতিহত হয়। এটাকেই বলছে কি না ইমাস্কুলেশন। এবার আসছে কিন্তু রেসিপ্রোকাল ক্রস। মেন্ডেল তার সংকরণ পরীক্ষাতে জনিত উদ্ভিদগুলি ব্যবহার করেছিলেন, তাদের জিনোটাইপ এর উপর পরীক্ষার ফলাফল নির্ভর করেছিল। অর্থাৎ তিনি কিন্তু ফিনোটাইপ অর্থাৎ বাইরে থেকে যেগুলি বাহ্যিকভাবে প্রকাশ পেয়েছে সেগুলির উপর নির্ভর করেনি। তাই এক্ষেত্রে জনিত উদ্ভিদগুলির লিঙ্গের উপর পরীক্ষার ফলাফল নির্ভর করেনি। এই ধরনের সংকরণ পরীক্ষাকে বলা হয় রেসিপ্রোকাল ক্রস। অর্থাৎ তিনি কিন্তু সম্পূর্ণ তার যে জিনের প্রকৃতি তার উপর পরীক্ষার ফলাফল নির্ধারণ করেছিলেন, যার জন্য তিনি কিন্তু একদম সঠিক বা অ্যাকুরেট ডাটা পেয়েছিলেন। ঠিক আছে, ক্লিয়ার? এরপর আছে পরের পার্ট, প্যানেট স্কোয়ার বা চেকার বোর্ড কি, এটা আমরা হয়তো মাধ্যমিকে আসে না, কিন্তু চেকার বোর্ড কি না, চেকার বোর্ডও হচ্ছে কিন্তু যে আমরা এতক্ষণ দেখলাম যে ক্রস বা ক্যাপিটাল টি স্মল টি থেকে কীভাবে কী হচ্ছে সেটা যে ব্যাখ্যা করার একটা ইজিয়েস্ট ওয়ে। এটা কি না প্যানেট স্কোয়ার বা চেকার বোর্ড কি, সংকরণ পরীক্ষাতে F2 জন্য ফলাফলকে সহজ আকারে প্রকাশের জন্য, অর্থাৎ এখানে কিন্তু সহজ আকারে প্রকাশ করা হয়, তার জন্য RC পানেট
অর্থাৎ তার নাম অনুসারে কিন্তু নামকরণ হয়েছে পানেট স্কোয়ার, যে বর্গক্ষেত্রে টেবিলের সাহায্য নেওয়া হয়। যেখানে আমি যদি দেখাই তোমাদেরকে ছবি, এটা কিন্তু একটা চেকার বোর্ডের ছবি, এটা কিন্তু পানেট স্কোয়ার বা চেকার বোর্ডের ছবি। হ্যাঁ, এটা পরে পড়বো, এটা হচ্ছে এক সংকর জনের চেকার বোর্ড, ঠিক আছে। হ্যাঁ, এরপর রয়েছে মেন্ডেলের সাফল্যের কারণ। তিনি সফল কেন হয়েছিলেন, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এই পেজটা থেকে কিন্তু মাধ্যমিকে একটা কোশ্চেন থাকে, এই যে পেজটা, এটা থেকে মেন্ডেলের সাফল্যের কারণ। এখানে তোমরা কিন্তু নিজের ভাষায় লিখবে এবং প্রথমে দেখে নিই মেন্ডেলের সাফল্যের কারণ কি না, মেন্ডেল সংকলন পরীক্ষাকালে কেবল একজোড়া কিংবা দুজোড়া বিপরীতধর্মী চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে অগ্রসর হয়েছিলেন বলে পরীক্ষাগুলি সহজ হয়েছিল। তিনি কিন্তু একজোড়া অর্থাৎ দুটি অথবা দুই জোড়া অর্থাৎ চারটি, সর্বোচ্চ একজোড়া অথবা দুজোড়া, সর্বোচ্চ কিন্তু দুই জোড়া বিপরীত চারিত্রিক ধর্ম নিয়ে পরীক্ষা করেছিলেন। এই জন্য কিন্তু তার বুঝতে সহজ হয়েছিল। মেন্ডেল প্রতিটি পরীক্ষালব্ধ ফলাফল অন্ততপক্ষে 3টি বংশানুক্রম পর্যন্ত দেখে লিপিবদ্ধ করেছিলেন। এই জন্য তাদের যে অনুপাত, অর্থাৎ ফিনোটাইপ আর জিনোটাইপের যে অনুপাত আমরা পড়লাম 3:1 আর 2:1, সেটা কিন্তু লিখে রেখেছিলেন। এখানে আমার একটা প্রশ্ন রইল, তোমরা কমেন্টে কিন্তু এখনই অ্যান্সার করতে পারো যে ফিনোটাইপ ও জিনোটাইপের অনুপাত এক সংকর জননের ক্ষেত্রে কী হবে। যেটা কিন্তু আমরা এখনই করে এলাম, তোমরা কিন্তু এখনই ভিডিও পজ করে কমেন্টে লিখে আসতে পারো। এরপরের পয়েন্ট হচ্ছে মেন্ডেল সংকরণ পরীক্ষার জন্য আগের পয়েন্টে বুঝিয়ে দিই, 3টি বংশানুক্রম অর্থাৎ 3টি জেনারেশন, অর্থাৎ বাবা দাদু ছেলে, দাদু বাবা ছেলে, এই হচ্ছে 3টি বংশানুক্রম যদি হয় তাহলে তোমরা জেনেটিক যে ভ্যারাইটি সেটা কিন্তু সুস্পষ্ট হয়। এবার মেন্ডেল সংকরণ পরীক্ষার জন্য প্রাথমিকভাবে যেসব উদ্ভিদ নির্বাচন করেছিলেন সেগুলি কিন্তু বিশুদ্ধ চারিত্রিক বৈশিষ্ট্য সম্বন্ধ ছিল, অর্থাৎ তাদের কিন্তু যদি একজোড়া বিপরীত বৈশিষ্ট্য থাকে তাহলে কিন্তু দুটিই বৈশিষ্ট্য এখানে বিদ্যমান, কোনো সংকর বৈশিষ্ট্য নেই। অর্থাৎ সংকর লম্বা বা একটা বেগুনি ফুল বা একটা হলুদ আর একটা সবুজ ফুল নেওয়া হলো, সেখানে কিন্তু কখনোই মাঝামাঝি একটা বৈশিষ্ট্য থাকবে না, অর্থাৎ একটু সবুজ ফুলটা একটু হলদেটা ভাব, এরকম কিন্তু না। এবার অধিক সংখ্যক অপত্যের বিশ্লেষণ ও সংকলন পদ্ধতিতে সৃষ্ট অপত্যের বৈশিষ্ট্যের ভিত্তিতে, অর্থাৎ যখন অধিক সংখ্যক অপত্য সৃষ্টি হয়েছিল তখন কিন্তু প্রত্যেকটার অপত্যের একটা অ্যাভারেজ নিয়ে তার মতবাদ কিন্তু দিয়েছিলেন। পরের পয়েন্ট, মটর গাছে 7 জোড়া ক্রোমোজোম উপস্থিত থাকে। 7 জোড়া ক্রোমোজোমের জন্য কিন্তু তার 7টি বৈশিষ্ট্য পেয়েছিলেন। এবার প্রত্যেকটি কিন্তু ফিনোটাইপ, অর্থাৎ বাইরে থেকে কিন্তু তিনি দেখতে পেয়েছিলেন, যেগুলো হলো উচ্চতা, ফুলের বর্ণ এবং ফুলের উচ্চতা, ফুলের বর্ণ। এরপর এগুলো রয়েছে উচ্চতা, ফুলের বর্ণ, বীজের বর্ণ, পরিপক্ক ফলের আকৃতি, কাণ্ডের দৈর্ঘ্য, ফুলের অবস্থান, এই যে 7টি সেটি। তারপরে তিনি 2টি সূত্রে কিন্তু উপনীত হয়েছিলেন। 2টি সূত্র দুটি কী কী না, পৃথকীভবন সূত্র, স্বাধীন বিন্যাস সূত্র। এগুলি আমরা দেখব এখন। এই পার্টটা আমরা পরে আসছি, আগে আমরা সূত্র দুটো দেখে নিই। সূত্র দুটো দেখে নিই, তাহলে ডাউট থাকবে না। আমরা আবার পড়বো, আগে সূত্রটা একবার দেখে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে পৃথকীভবন সূত্র। কি বলছে এটা কিন্তু ইম্পর্টেন্ট। যখন কোনো জীবের একজোড়া বিপরীত বৈশিষ্ট্য, একজোড়া অর্থাৎ 2টি বিপরীত বৈশিষ্ট্য জনিত্রের জন্য, অর্থাৎ প্যারেন্টাল জিন বা পিতামাতা থেকে অপত্য জনিতে সঞ্চারিত হয়, তখন অর্থাৎ একজোড়া আমাদের 2টি বৈশিষ্ট্য সম্বন্ধ জনিত্রের জন্য থেকে অপত্য জনিতে যাচ্ছে, তখন একত্রিত হলেও সেই অবস্থায় যখন থাকছে, তখন যে গ্যামেট তার আগের যে ফেজ, অর্থাৎ 2টি বৈশিষ্ট্য কিন্তু গ্যামেট গঠনের আগে যখন দুটি কিন্তু অতপ্রতভাবে জড়িত থাকলেও সেই বৈশিষ্ট্য বা অ্যালিলগুলি কখনো মিশ্রিত হচ্ছে না, অর্থাৎ দুটি কিন্তু একসাথে মিশছে না। সেগুলি কিন্তু যখন গ্যামেট গঠন করা হয় তখন বিপরীতধর্মী বৈশিষ্ট্য পরস্পর পৃথক হয়ে যায়, ঠিক আছে। আর কি বলছে স্বাধীন সঞ্চালন সূত্র, না কোনো জীবের 2 বা ততোধিক অর্থাৎ 4টি ম্যাক্স যুগ্ম বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলি জনিত্র থেকে অপত্য জনিতে সঞ্চারিত হওয়ার সময় একত্রিত হলেও শুধুমাত্র গ্যামেট গঠন করলে এরা যে পরস্পর থেকে পৃথক হয় তাই নয়, অর্থাৎ এই পর্যন্ত কিন্তু পৃথকীভবন সূত্র। তারপরে কি বলছে,
প্রত্যেকটি বৈশিষ্ট্য স্বাধীনভাবে কোনো না কোনো বিপরীত বৈশিষ্ট্যের সঙ্গে সম্ভাব্য সকল সমন্বয়ে সঞ্চালিত হয়, অর্থাৎ যার যেটার সাথে ম্যাচ করে সেটার সাথে এনে নেয়। অর্থাৎ যদি আমরা দেখি লম্বা থাকে, বিপরীতটা যদি ইয়েলো থাকে তাহলে কিন্তু নয়। এখানে যদি ক্যাপিটাল টি আর স্মল টি থাকে, স্মল ওয়াই থাকে, তাহলে কিন্তু এটার সাথে এটা যাবে আর এটার সাথে এটা যাবে, এটা কিন্তু বোঝাতে দিয়েছে। আচ্ছা, আমরা এবার যেখানে ছিলাম সেই পার্টটা হচ্ছে এই পার্টটা, যে 7টি ক্রোমোজোমের যে 7টি বৈশিষ্ট্য নেওয়া হয়েছিল সেগুলি কী কী না, সেগুলি হচ্ছে বীজের আকার, বীজের বর্ণ, পরিপক্ক ফলের আকৃতি, বীজের আকার, বীজের আকার, বীজের বর্ণ, পরিপক্ক ফলের আকৃতি, ফলের বর্ণ, ফুলের বর্ণ, কাণ্ডফুলের অবস্থান, কাণ্ডের দৈর্ঘ্য। বীজের আকার কি? প্রকট বৈশিষ্ট্য কিন্তু গোলাকার, প্রচ্ছিন্ন, কুঞ্চিত। বীজের বর্ণ হলুদ, সবুজ। ফলের আকৃতি পরিপুষ্ট, অর্থাৎ ওয়েল শেপড বা ভালো শেপড আর একটা খানযুক্ত। ফলের বর্ণ, ফলের রং সবুজ, হলুদ, এগুলো কিন্তু প্রকট, পরিচ্ছন্ন। এখানে একটা কনফিউশনের ব্যাপার, বীজের বর্ণ যখন প্রকট তখন কিন্তু হলুদ, আর বীজের বর্ণ যখন প্রচ্ছন্ন তখন সবুজ, আর অপোজিট ফলের বর্ণ যখন প্রচ্ছন্ন তখন সবুজ। এই দুটো কিন্তু ভাইস ভার্সা, আর এই দুটো ভাইস ভার্সা, এই দুটো খেয়াল রাখতে হবে। আর ফুলের বর্ণ বেগুনি ও সাদা। কাণ্ডে ফুলের অবস্থান কাক্ষিক ও শীর্ষস্থ, কাক্ষিক আর শীর্ষস্থদের শীর্ষে, কাণ্ডের শীর্ষে আর কাণ্ডের কাক্ষিকে। আর কাণ্ডের দৈর্ঘ্য লম্বা এবং খর্ব, যেটা তোমরা জানো। এই যে ছবি অবস্থায় দেওয়া আছে একদম, কাক্ষিক ও শীর্ষস্থ কেমন দেখে নিও। কাণ্ডের দৈর্ঘ্য হলুদ, সবুজ, পরিপুষ্ট, খানযুক্ত, গোলাকার, সবুজ, কুঞ্চিত, গোলাকার, বেগুনি সাদা, বেগুনি সাদা। ওকে, এবার এই পার্টটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট, যে মেন্ডেল কেন মটর গাছই নিয়েছিলেন, অন্য গাছ কেন নেননি, কেন আম, জাম, কাঁঠাল নেয়নি? মেন্ডেল কি আম খেতে ভালোবাসতো না? না, তা কিন্তু না। কারণ কি না, কারণ একটাই, একটা নয়, 6টাই, যে মটর গাছ কিন্তু দ্রুত বংশ বিস্তার করে। এখানে কিন্তু আরও কারণ আছে যেগুলো আমি বলে দিচ্ছি মুখে। মটর গাছ দ্রুত বংশ বিস্তার করে, মটর গাছ খুব কম সময়ে বংশ বিস্তার করে, এবং তার যে বংশানুক্রম সেটা কিন্তু ভালোভাবে চোখে দেখা যায়, তাই কিন্তু বুঝতে কিন্তু সুবিধা হয়, এবং কয়েক জন্য ধরে যে চলে আসে সেটা কিন্তু লিপিবদ্ধ করা যায়। মটর গাছের কিন্তু অল্প জায়গা হলেই হয়, বেশি বড় জায়গার প্রয়োজন হয় না, যেহেতু এটা কি না লতাযুক্ত গাছ, অর্থাৎ এগুলো কিন্তু আকর্ষ দ্বারা বেড়ে ওঠে। মটর গাছ কিন্তু বিপরীতধর্মী বৈশিষ্ট্য সমন্বয় ঘটার জন্য পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ থাকে, এরা বললাম। মটর গাছ কিন্তু বংশ পরিচয়, চারিত্রিক বৈশিষ্ট্য, খাঁটি বা অপত্য উৎপাদনে সম্ভব। অর্থাৎ মটর গাছ কিন্তু চট করে প্রকরণ বা মিউটেশনে আবদ্ধ হয় না, তিনি কিন্তু স্টেপ বাই স্টেপ সেই একই, বা যে যদি তুমি লম্বা বৈশিষ্ট্যের সাথে সংকরণ করো একটা প্রকট মটর গাছ প্রচ্ছন্ন মটর গাছের সাথে, তাহলে কিন্তু সংকরই হবে। মটর গাছের ফুল উভলিঙ্গ, তাই এদের কিন্তু স্বপরাজ্য ঘটনা সম্ভব হয়। অর্থাৎ মটর গাছ যেহেতু উভলিঙ্গ, সেহেতু ইমাস্কুলেশনের আগে, অর্থাৎ দুটি যদি পুংকেশর এবং স্ত্রী গর্ভকেশর থাকে, পরাগধানী থাকে, তাহলে কিন্তু উভলিঙ্গ ফুলের জন্য স্বপরাগ, অর্থাৎ সেখানে কিন্তু স্বনিষেক করা যায়। আর মটর ফুলের আকার কিন্তু বড় হয়, তাই ইমাস্কুলেশন সম্ভব হয়। এবার 7 নম্বর পয়েন্ট কি না, 7 নম্বর পয়েন্ট হচ্ছে এই যে মেন্ডেল, তিনি ছিলেন কিন্তু একজন প্রজননবিদ, অর্থাৎ তিনি প্রজনন করাতে সুবাদী ছিলেন, এবং তিনি কিন্তু ছিলেন বোটানিস্ট, অর্থাৎ বোটানি অর্থাৎ উদ্ভিদ বিজ্ঞান একজন জনক। আর তিনি কিন্তু অঙ্কে পারদর্শী ছিলেন। এই দুটি পয়েন্ট কিন্তু আমরা অ্যাড করে দেবে, 8 আর 7, এই দুটি পয়েন্ট অ্যাড করে দেবে। এবার মেন্ডেলের পরীক্ষা এবং মেন্ডেলের সূত্র, এই পার্টটা কিন্তু আমরা আজ করব। নাকি এক সংকর জননের, এটা কিন্তু থিওরি পার্টটা লাগবে না, শুধু চেকার বোর্ডের পার্টটা লাগবে, যেটা আমি করে দিচ্ছি। এক সংকর তার আগে যদি তোমরা চাও এটা দেখতে পারো, আমি যে এটা নিয়ে এসেছিলাম আজ তোমাদের, সেটা কিন্তু দেখিয়ে দিই এক সেকেন্ড। এখানে আমরা দেখলাম ফিনোটাইপ জিনোটাইপ, দেখে নেওয়া একবার। ফিনোটাইপ জিনোটাইপ কি বলছে, ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি, স্মল টি, ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি, ক্লিয়ার? এই ক্রস অফ প্যারেন্টাল ট্রেটস, অর্থাৎ
যেটা পড়লাম, এটা যদি জনিত্রী হয়, এটা যদি অপত্য হয়, তাহলে এখানে একটা হবে, এখানে একটা হবে, এখানে F1 সেটা হবে এটা। এবার F1 এর সাথে একটা যাবে এখানে, একটা যাবে এখানে, এবার একটা F1 এ শুধু শূন্য, এখানে প্রকট। ক্লিয়ার? মেন্ডেল যে বাদ দিয়েছিলেন, সে মেন্ডেল বাদ তার যে এটা, সেটা হচ্ছে এটা, দ্য ফাদার অফ জেনেটিক্স, বংশগতিবিদ্যার জনক মেন্ডেল। পার্পল ফ্লাওয়ার, হোয়াইট ফ্লাওয়ার, পার্পল ফ্লাওয়ার, হোয়াইট ফ্লাওয়ার হলো। এবার যে বৈশিষ্ট্যগুলি, সেগুলি তিনি কিন্তু এই কটা বিষয়ের উপর গুরুত্ব দিয়ে দেখিয়েছিলেন সব, এই কটা বিষয় দেখে নাও। এরপর রয়েছে ক্যারেক্টারিস্টিকগুলো কি না, ফ্লাওয়ার কালার, ফুলের রং পার্পল আর হোয়াইট। এখানে একটু প্রবলেম হয়েছে, ঠিক আছে, যে পার্টটা আমরা কভার করে দিচ্ছি, এক সেকেন্ড। পার্পল হোয়াইট, ফ্লাওয়ার পজিশন, অ্যাক্সেলার টার্মিনাল, ঠিক আছে, সিড কালার ইয়েলো গ্রিন, সিড শেপ রাউন্ড, উইঙ্কেল অর্থাৎ কুঞ্চিত, যে পট শেপ অর্থাৎ হচ্ছে ফলের যে শেপ, সেটা হচ্ছে, এটা হচ্ছে পরিপক্ক, এটা হচ্ছে পরিপক্ক, এটা হচ্ছে কুঞ্চিত, ঠিক আছে। এরপর হচ্ছে কালার গ্রিন আর ইয়েলো, তোমরা এই ডিফারেন্সগুলো দেখে নিও। শুধু এই দুটো ডিফারেন্স কিন্তু ভালোভাবে মনে রাখতে হবে, এটা কালারের একটু প্রবলেম হয়েছে। এই দুটো ডিফারেন্স, এই দুটো ডিফারেন্স কিন্তু খুব ভালোভাবে দেখবে। এইটা আর এটা, এই দুটো কিন্তু ডিফারেন্স। এখানে প্রচ্ছন্নটা কিন্তু ইয়েলো, আর এখানে কিন্তু প্রকটটা ইয়েলো। এখানে প্রচ্ছন্ন, এখানে প্রকটটা, এটা প্রকট, এটা প্রচ্ছন্ন, আর এটা তার উল্টো, এটা প্রকট, এটা প্রচ্ছন্ন, সরি, এটা প্রকট, এটা প্রচ্ছন্ন, ঠিক আছে। এই দুটো এক, এই দুটো এক, কালার, ঠিক আছে। আর একটা রয়েছে প্ল্যান হাইট, এটা লম্বা, এটা বেটে। ক্লিয়ার? এবার এক সংকর জনন, দ্বি সংকর জনন পড়বো আমরা। তার আগে এটা দেখে নিও, পৃথকীকরণ সূত্র, স্বাধীন সঞ্চালন সূত্র, যে এই পার্টটা পড়লাম, পুরো জিনিসটা কিন্তু আছে। হোমোজাইগাস জীব কি না, পুরো পার্টটা এখানে আছে একদম। এক সংকর জনন আমরা পড়বো, পৃথকীকরণ সূত্র একটু বললাম, এটা আমরা এরপর পড়বো। প্রকট ও প্রচ্ছন্ন আগে বলছে, দেখে নাও। প্রকট কি, এটা একটা শঙ্কর গাছ, শঙ্কর গাছের ইয়ে কী হবে, ক্যাপিটাল টি স্মল টি। এবার প্রকট কি না, লম্বা, আর প্রচ্ছন্ন বেটে। হেটেরোজাইগাস কি না, শঙ্করজীব, অর্থাৎ ক্যাপিটাল টি স্মল টি হবে সিম্বল। আর হোমোজাইগাস বিশুদ্ধ হলে কী হবে, দুটি হয় ক্যাপিটাল, এই দুটি হয় স্মল, ঠিক আছে। এই যে এক সংকর জনন, এই পার্টটাকে দেখে নাও তোমরা, দেখে নাও P, F1, F2 ভিজুয়ালাইজেশন করে নাও। এরপর আমরা চেকার বোর্ডটা দেখব, ঠিক আছে। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের এক সংকর জনন। একজোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্বন্ধ একই প্রজাতির দুটি জীবের মধ্যে সংকরণ ঘটনাকে এক সংকর বা মনোহাইব্রিড ক্রস বলা হয়, ঠিক আছে। ক্লিয়ার? এবার কি বলছে, এটা হলো, সরি, এই পার্টটা আমাদের কমপ্লিট হয়েছে। এরপর এই ঘটনাকে এক সংকর জনন বা মনোহাইব্রিড ক্রস কিন্তু বলা হচ্ছে। মনোহাইব্রিড ক্রস কি না, আমরা আগে বললাম মনোকথার অর্থাৎ এক। এবার এই যে পার্টটা, এই পার্টটা কিন্তু লাগবে না, তোমরা বা ঘরে চাইলে পড়ে নিতে পারো। এই যে লাস্টের যে পার্টটা, সেই পার্টটা আমি বলছি, তার আগে এই চেকার বোর্ডটাকে ভালো করে দেখতে হবে। চেকার বোর্ডটা আমাদের কি বলছে না, এই যে ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি দুটো স্মল টি, এর মধ্যে গেমেট হয়েছে, একটা কিন্তু হয়েছে ক্যাপিটাল টি, একটা হয়েছে ক্যাপিটাল টি স্মল টি, এই দুটোর মধ্যে ক্রস হয়েছে। এটা দুটো কিন্তু সংকর লম্বা। এবার এটার মধ্যে ক্যাপিটাল টি স্মল টি, ঠিক আছে। এই দুটি পার্টের সাথে এই পার্টটার সাথে এই পার্টটা হয়েছে, এই পার্টটার সাথে এই পার্টটা হয়েছে, এই পার্টটার সাথে এটা হয়েছে, আর এটার সাথে এটা হয়েছে, নিয়ে হয়েছে টি, ক্যাপিটাল টি,
এবার পার্সেন্টেজ কী করে বার করেছে সেটা কিন্তু দেখব। সেকেন্ড, হ্যাঁ, এবার আমরা পার্সেন্টেজ দেখব। না, এখানে কিন্তু মোট 4টা আমরা F2 জন্য পেয়েছি। এটা কিন্তু F2 জন্য, এটা ছিল F1, আর আগেরটা ছিল গ্যামেট, তার আগেরটা ছিল পি। ঠিক আছে, এবার 4টার মধ্যে একটা কিন্তু পেয়েছি আমরা ক্যাপিটাল টি অর্থাৎ বিশুদ্ধ লম্বা। তাহলে পার্সেন্টেজ কী করে বার করতে হয়? না 25, অর্থাৎ 4টার মধ্যে আমরা কিন্তু পেয়েছি একটা ক্যাপিটাল টি আর একটা স্মল টি। তাহলে এই দুটো মিলে কিন্তু হয়ে গেল 50, আর দুটো যেহেতু পেয়েছি সংকর লম্বা, তাই এই দুটো মিলে 50, অর্থাৎ টোটাল কিন্তু 100%। ঠিক আছে, এবার যে পরের পার্ট সেটা হচ্ছে চেকার বোর্ডের সাহায্যে কিন্তু সহজে এটা বানানো যাবে। আমরা কিন্তু প্রথমে নিয়েছিলাম একটা ক্যাপিটাল টি স্মল টি, এখানে কিন্তু এই সিম্বলটা, এটা দেখো ইম্পর্টেন্ট, এই যে সিম্বলটা এটাকে মেল বোঝাচ্ছে, মেল, আর এই যে সিম্বলটা এটাকে বোঝাচ্ছে ফিমেল, অর্থাৎ এখানে ফিমেল আর মেলের মধ্যে সংকলন করা হলো। তখন এই দুটোর সাথে হলো কিন্তু এইটার সাথে হলো এটার সাথে হলো এটা, স্মল টির সাথে হলো এটা, আর ক্যাপিটাল টি স্মল টির সাথে হলো এটা। এই সবগুলো হলো, এগুলো কিন্তু বিশুদ্ধ লম্বা, ক্যাপিটাল টি, সংকর লম্বা এই দুটোর মধ্যে এটা আর এটাই কিন্তু RC পানেটের চেকার বোর্ড। এবার এটা থেকে তিনি কি সিদ্ধান্তে বলেছিলেন? না, তিনি কিন্তু দুটো সূত্র পেয়েছিলেন। এই সূত্র দুটো বলার আগে যে লাস্ট পোর্শনটা, সেটা হচ্ছে তিনি প্রথম অপ্রত জন্মতে উৎপন্ন মটর গাছগুলির স্বপরাজয় ঘটিতে পরবর্তী বংশধর সৃষ্টি করেন, অর্থাৎ F2 জন্য যখন বলা হয়েছিল, সেখান থেকে তিনি বীজগুলি থেকে সৃষ্ট মটর গাছের মধ্যে 75% অর্থাৎ 3 ভাগে ছিল লম্বা বৈশিষ্ট্যের এবং বাকি 25 ছিল পেটে বৈশিষ্ট্যের, অর্থাৎ ক্যাপিটাল টি স্মল টি, এটি ছিল লম্বা, আর শুধু স্মল টি ছিল পেটে। ক্লিয়ার? এই যে পার্টটি সেটা কিন্তু কমপ্লিট হয়েছিল, এবং এইগুলি থেকে তিনি কি না 3:1, অর্থাৎ এদের যে ফিনোটাইপ অনুপাত, অর্থাৎ যেগুলি বাইরে থেকে দেখে বোঝা যাবে, এইগুলি তো তুমি ভিতর থেকে দেখে বা জিনের যে সেটা থেকে তুমি বলতে পারবে না যে এটা লম্বা মানে পেটে, এটা কিন্তু বাইরে থেকে লম্বায় বোঝা যাবে। তাই এদেরকে বলা হয়েছিল কি না 3 ফিনোটাইপ অনুপাত, অর্থাৎ বাইরে থেকে যেটা দেখা যাবে সেটা হবে কিন্তু 3:1, অর্থাৎ বাইরে থেকে যেটা দেখা যাবে সেটা হবে 3:1, এটা কিন্তু ফিনোটাইপ। আর জিনোটাইপ অনুপাত কি? একটা টি এটা একটাই যেহেতু আছে, এটা 1 হয়ে গেল, ক্যাপিটাল টি স্মল টি দুটো আছে 2 হয়ে গেল, আর স্মল টি একটা আছে 1 হয়ে গেল, অর্থাৎ যে ফিনোটাইপ অনুপাত সেটা 3:1, আর যে জিনোটাইপ অনুপাত সেটা হবে 1:2:1। এই দুটোর মধ্যে একটা কিন্তু পরীক্ষায় আসবে। এবার যে সিদ্ধান্ত সেটাই চলে যায় আমরা। মেনেল কি সিদ্ধান্ত নিয়েছিল, এই পার্টটা আমাদের কমপ্লিট হলো। এই পার্টটা তোমরা আশা করছি বুঝতে পেরেছো। এরপর হচ্ছে প্রকটতার সূত্র কি না, ফ্যাক্টর সূত্র আগে পড়বো। জীবদেহে প্রত্যেকটি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের জন্য দুটি অভ্যন্তরীণ ফ্যাক্টর উপস্থিত থাকে, যাদের নিয়ে গঠিত হয় জিনোটাইপ। অর্থাৎ ক্যাপিটাল টি স্মল টি এগুলো কিন্তু থাকবেই, এগুলি নিয়ে কিন্তু যে জিনোটাইপ অর্থাৎ জিন বা যে ফিনোটাইপ সেটি কিন্তু যে জিনোটাইপের কারণেই কিন্তু আমরা পাচ্ছি। আর কি রয়েছে প্রকটতার সূত্র, কোনো জীবের মধ্যে একই জাতীয় বৈশিষ্ট্যের ভিন্ন ধর্মী সত্য বর্তমান থাকবে এবং একটির বহিঃপ্রকাশ ঘটবে, অর্থাৎ যেটি বহিঃপ্রকাশ ঘটবে সেটি প্রকট, আর যেটি সত্য অবস্থায় থাকবে সেটি হচ্ছে প্রচ্ছন্ন। এটা কিন্তু আগেই বলেছি, এটা সূত্র নয়, এটা জাস্ট থিওরি বেস কোশ্চেন, অর্থাৎ হাইপোথিসিস বলা যেতে পারে। এই যে এক সংকর জনন আমরা পড়লাম, এর ভিত্তিতে মেন্ডেল তার ফেমাস সেই প্রথম সূত্র ল অফ সেগ্রিগেশন অর্থাৎ পৃথকীভবন সূত্রের কিন্তু সৃষ্টি করেন, যেটা আমরা পড়ব সামনের দিন। পৃথকীভবন সূত্র আর স্বাধীন সঞ্চালন সূত্র, বা আমরা পৃথকীভবন সূত্রটা আমরা আজকেই পড়বো, এবং দ্বিসংকোচন সেটা কিন্তু পড়বো সামনের দিন। পৃথকীভবন সূত্র কাকে বলছে এটা আমরা দেখলাম। না, কোনো জীবের একজোড়া বিপরীত বৈশিষ্ট্য জনিত্রী জন্য থেকে অপত্য জন্যতে সঞ্চারিত হওয়ার সময়, কোনো একজোড়া বিপরীত বৈশিষ্ট্য, এখানে কিন্তু দ্বিজোড়া হবে না, জীবের একজোড়া বিপরীত বৈশিষ্ট্য জনিত্রী থেকে অপত্য যখন সঞ্চারিত হবে, তখন বৈশিষ্ট্যগুলি একত্রিত হলেও অ্যালিলগুলি কখনো মিক্স হবে না, বরং গ্যামেট গঠনকালে বিপরীতধর্মী বৈশিষ্ট্য থেকে পরস্পর পৃথক হয়ে যাবে। এবার তোমাদের জন্য এটা আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এটা কিন্তু একটু কনসেপ্ট বেস মুখস্থ করতে হবে, এটা কিন্তু পরীক্ষা আসতে পারে। এবার যে থিওরি আমার কাছে কোশ্চেন সেটা হচ্ছে 1,
এক সংকর জননে ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাত কি? এক সংকর জননে ফিনোটাইপ অ্যান্ড জিনোটাইপ যে রেশিও সেটা কি? এটা কিন্তু আজকের হোমওয়ার্ক। ওকে, আশা করি সবাই বুঝতে পেরে গেছো। আমরা প্রায় লাস্ট চলে এসেছি, লাস্ট পোর্শন। তো আজকের মতো এই পর্যন্তই। আবার আমরা দেখা করবো নেক্সট দিন। নেক্সট ক্লাস আমাদের হবে খুব তাড়াতাড়ি, শীঘ্রই হবে। তোমাদের পরীক্ষা, প্রিপারেশন নিতে থাকো। এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে কিছুদিনের মধ্যেই। থ্যাংক ইউ সবাইকে। ক্লাস করো, মিশন মাধ্যমিকের পাশে থাকার জন্য বলা হচ্ছে। থ্যাংক ইউ অল, লাভ ইউ অল, বাই।